প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। নবম শ্রেণীর বাংলা ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আমি খন্দকার দিদার হোসেন, বাংলা প্রভাষক, চান্দবাবু ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, কালিয়াকৈর, গাজীপুর। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আহসান হাবিব রচিত আমি কোনো আগন্তুক নই কবিতাটি নিয়ে আলোচনা করব। চলো আমরা শুরুতেই আজকের শিক্ষণফল জেনে নেই। প্রিয় শিক্ষার্থীরা, আজকের শিক্ষণফল: কবিতা পড়ে তার মূল ভাব বিশ্লেষণ করতে পারবে। কবিতা পড়ে তার মূল ভাব বিশ্লেষণ করতে পারবে। কবিতার বিভিন্ন চরণের ব্যাখ্যা করতে পারবে। কবিতার বিভিন্ন চরণের ব্যাখ্যা করতে পারবে। কবিতার বিভিন্ন শব্দের অর্থ এবং যে অর্থে ব্যবহৃত হয়েছে তা জানতে পারবে। কবিতার বিভিন্ন শব্দের অর্থ এবং যে অর্থে ব্যবহৃত হয়েছে তা জানতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকের শিক্ষণফল আমাদের জানা হলো। তোমরা একটু ভালোভাবে দেখে নাও। কবিতা পড়ে তার মূল ভাব বিশ্লেষণ করতে পারবে। কবিতার বিভিন্ন চরণের ব্যাখ্যা করতে পারবে। কবিতার বিভিন্ন শব্দের অর্থ এবং যে অর্থে ব্যবহৃত হয়েছে তা জানতে পারবে। শিক্ষার্থীরা, এবার আমরা কবিতাটি আলোচনা শুরু করব। তার পূর্বে তোমাদের একটু জেনে রাখা দরকার যে এই কবিতাটির মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে জন্মভূমির সঙ্গে মানুষের গভীরভাবে সম্পর্কিত যে বিষয়টা, সেই বিষয়টি এই কবিতার মূল প্রতিপাদ্য বিষয়। জন্মভূমির সঙ্গে মানুষের গভীর সম্পর্ক, এটি হচ্ছে এই কবিতাটির মূল বিষয়। তাহলে আমরা কবিতাটি আলোচনা শুরু করছি। আসমানের তারা সাক্ষী, সাক্ষী এই জমিনের ফুল। কবি বলছেন, আসমানের তারা সাক্ষী, এই সাক্ষী এই জমিনের ফুল। তারা সাক্ষী এবং আমাদের এই ভূমির যে ফুল, সেই ফুলও সাক্ষী। এই নিশিরাই বাঁশবাগান বিস্তর জোনাকি সাক্ষী। নিশিরাই গ্রাম্য প্রবাদ আছে, গভীর রাত বোঝাতে এই নিশিরাই শব্দটি ব্যবহৃত হয়। কবি বললেন, এই নিশিরাই বাঁশবাগান বিস্তর জোনাকি সাক্ষী। বাঁশবাগানকে সাক্ষী করলেন, নিশিরাতকে সাক্ষী রাখলেন, জমিনের ফুলকে সাক্ষী রাখলেন এবং আসমানের তারাকে সাক্ষী রাখলেন। কি বললেন? সাক্ষী এই জারুল জামরুল, সাক্ষী কুবের পুকুর, তার ঝাঁকড়া ডুমুরের ডালে স্থির দৃষ্টি মাছরাঙা আমাকে চেনে। সাক্ষী কোনো কিছু বিষয়ে একেবারে কোনো কিছু নিজ চক্ষে দেখে এমন ব্যক্তি, এই ব্যক্তিকে কিন্তু বলা হয় সাক্ষী। এই সাক্ষী তিনি কাকে মেনেছেন? নিশিরাই, বাঁশবাগান, বিস্তর জোনাকি, জারুল জামরুল, এগুলো হচ্ছে এক ধরনের গাছ। এগুলাকে কি করলেন? জামরুল গাছ আছে, জারুল গাছ আছে। পুবের পুকুর, পুবের পুকুরকেও তিনি কি করেছেন? সাক্ষী হিসেবে মেনেছেন। তার ঝাঁকড়া ডুমুরের ডাল স্থির দৃষ্টি মাছরাঙা আমাকে চেনে। এখন এই পুকুরের মধ্যে স্থির দৃষ্টি নিয়ে ডুমুরের ডালে যে মাছরাঙা বসে থাকে, সেই মাছরাঙা কাকে চেনে? কবিকে চেনে। কবিও তাদেরকে চেনেন, এরাও কিন্তু কবিকে চেনেন। আমি কোনো অভ্যাগত নই, খোদার কসম আমি ভিনদেশী পথিক নই, আমি কোনো আগন্তুক নই। কবি বলছেন, এই মাছরাঙা আমাকে চেনে, আমি কোনো অভ্যাগত নই, কোনো আগন্তুক নই, কিন্তু কোনো নিমন্ত্রিত ব্যক্তি নই, অচেনা কেউ নই, আমাকে সবাই চিনে। এই জন্য তিনি খোদার কসম দিয়েছেন, তিনি প্রতিজ্ঞ হয়েছেন খোদার কসম বলে, আমি ভিনদেশী পথিক নই। তিনি বলেছেন, আমি ভিন্ন
কোনো গ্রহ থেকে আসি নাই, ভিন্ন কোনো দেশ থেকেও আসি নাই। আমি কোনো আগন্তুক নই। আমি কি? আমি অপরিচিত, আমি কোনো নিমন্ত্রিত কোনো মেহমান নই। আমি এই দেশেরই একজন মানুষ। আমি কোনো আগন্তুক নই। আমি ছিলাম এখানে সাপ্তাহিক নিয়মে এখানে থাকি, আর এখানে থাকার নাম সর্বত্রই থাকা, সারা দেশে। কবি কোন একটা অংশ বর্ণনা দিয়েছেন এখানে, কিন্তু প্রকৃতপক্ষে তিনি বলেছেন আমি সাপ্তাহিক নিয়মে এখানে থাকি, স্বপ্নের মধ্যেই কিন্তু বসবাস করি, আমি সাপ্তাহিক নিয়মে থাকি, কিন্তু এখানে থাকার নামই সর্বত্র থাকা, সারা দেশে থাকা। সারা দেশের মানুষের সঙ্গে, সারা দেশের এই যে পুকুর, তারপর কি মাছরাঙা, জুনাকি, তারা, নিশিরাই, এগুলোর সঙ্গে কবি সারা দেশের মানুষের সঙ্গে, এই মাছরাঙার সঙ্গে, নিশিরাইতের সঙ্গে, জমিনের ফুলের সঙ্গে কিন্তু তিনি পরিচিত। সবাই তাকে চেনে, কবিও তাকে চেনেন। এই জন্য তিনি বলেছেন যে এখানে থাকার নাম সর্বত্রই থাকা, সারা দেশে। অর্থাৎ কবি একটি অংশে থেকে এটি রচনা করেছেন, কিন্তু তিনি বলেছেন এখানে থাকায় মানে সর্বত্রই থাকা, সারা দেশেই থাকা। সারা দেশের মানুষের সঙ্গে তার একটা সম্পৃক্ততা আছে, পাখির সাথে সম্পৃক্ততা আছে, নদীর সঙ্গে সম্পৃক্ততা আছে, নিশিরাইতের সঙ্গে সম্পৃক্ততা আছে, তারার সঙ্গে নাকি সম্পৃক্ততা আছে। কবি এদেরকে চেনেন, কবিকেও যেন এরা চেনে। এই জন্য কবি নিজেই বলেছেন, কসম খেয়ে বলেছেন যে আমি কোনো ভিন গ্রহ থেকে, ভিন দেশ থেকে আসিনি, আমি কোনো আগন্তুক নই, আমি এদেশেরই, এদেশের সকলকে আমার চেনা, আমিও সকলকে চিনি, এরা আমার সকলেই আমাকে চেনে। এখানে কবি দেশের মাটির সঙ্গে যে একটা নিবিড় সম্পর্কিত একজন মানুষ, তা বোঝানোর চেষ্টা করেছেন। আমি কোনো আগন্তুক নই। এই খরা, রৌদ্র, জলজ, বাতাস, মেঘ, ক্লান্ত বিকেলের পাখিরা আমাকে চেনে। ওই বলছেন আমি কোনো আগন্তুক নই, আমি কোনো অভ্যাগত নই, আমি কোনো নিমন্ত্রিত অচেনা কোনো ব্যক্তি নই। খররৌদ্র, প্রচন্ড রোদ, জল, বাতাস, মেঘ, ক্লান্ত বিকেল এবং পাখিরা সবাই আমাকে চেনে। তারা জানে আমি কোনো আত্মীয় নই, আমি কোনো কি নিমন্ত্রিত হয়ে আসি নাই, আমি কারো কোনো আত্মীয় হয়ে এখানে আসি নাই, আমি এদেশেরই একজন চিরচেনা একজন মানুষ। সবাই আমাকে চেনে, আমি এদেরকে চিনি। কার্তিকের ধানের মঞ্জুরি সাক্ষী। তিনি কার্তিকের যে ধানের মঞ্জুরির শীষ, কার্তিক মাসে যে ধানের শীষ, সেই ধানের শীষকে তিনি সাক্ষী হিসেবে কি করেছেন? চাক্ষুষ সরাসরি যে চিনে, অর্থাৎ নিজ চোখে দেখেছেন এমন কেউ, তাকেই তিনি সাক্ষ্য হিসেবে রেখেছেন, এবং এরা সকালেই কবিকে চেনে। টলমল শিশির সাক্ষী, জ্যোৎস্নার চাদরে ঢাকা, নিশিন্দার ছায়া। নিশিন্দা একটা গাছ, নিশিন্দার ছায়াও কিন্তু, ছায়াকে তিনি সাক্ষী হিসেবে কি করেছেন? দাঁড় করিয়েছেন। জ্যোৎস্নার চাদরে ঢাকা, জ্যোৎস্নার চাদরে ঢাকা কি নিশিন্দার ছায়াকে তিনি সাক্ষী হিসেবে মেনেছেন যে আমি কোনো আগন্তুক নই। অকাল বার্ধক্যে নত কদমালী, একজন দরিদ্রহীন একজন মানুষ, তার ক্লান্ত চোখের আধার আমি চিনি, আমি তার চিরচেনা স্বজন, জন্ম জন্মান্তরে যেন তার সঙ্গে আমার নারীর টান। এই যে কদমালী, কদমালী হচ্ছে বার্ধক্যে নত, অর্থাৎ একজন অসহায়, একজন দুঃখী, একজন গরিব মানুষের এই তিনি কদমালী হিসেবে আখ্যায়িত করেছেন, যে তার চোখের আধারকে আমি চিনি, তার চোখকে আমি চিনি, তার চোখে কি বলে সেটাও আমি জানি, আমি তার চেনা, চিরদিনের চেনা স্বজন, আত্মীয়, তার সঙ্গে যেন আমার একটা ঘনিষ্ঠতা সেই জন্ম জন্মান্তর থেকে। আমি জমিলার মার শূন্য খাখা রান্নাঘর। কবি বললেন কি
আমি জমিলার মার শূন্য খাকা রান্না কর। জমিলা মা হচ্ছে এখানে খুব অভাবী শ্রেণীর মানুষ, একজন মহিলাকে তিনি এখানে টেনে এনেছেন প্রতীক হিসেবে, ওই যে অভাবী শ্রেণীর মানুষের প্রতীক হিসেবে, যে রান্নাঘরের শুকনো থালা, তার রান্নাঘরে যে থালা আছে সেই থালা কেমন সেটাও আমি জানি, আমি সব চিনি, সেও আমাকে চেনে। অর্থাৎ জন্মভূমির সঙ্গে মানুষের সম্পর্ক কি নিবিড়, পাখির সঙ্গে, জনপদের সঙ্গে, নদীর সঙ্গে, পাখির সঙ্গে, আকাশের সঙ্গে, তারার সঙ্গে সম্পর্কিত যেন নিবিড় নিবিড় বন্ধনে যেন তারা আবদ্ধ। কবি এটাই বোঝানোর চেষ্টা করেছেন যে জন্মভূমির সঙ্গে মানুষের সম্পর্ক হচ্ছে ঠিক মায়ের টানে যেমন একজন শিশুর নারীর টানে ঠিক যেরূপ, ঠিক জন্মভূমির সঙ্গে মানুষের সেই টান ঠিক সেরূপ সম্পর্ক। হাত রাখো বৈঠায় লাঙলে, কবি বলতেছেন বৈঠার মধ্যে হাত রেখে দেখো। বৈঠা কি? বৈঠায় লাঙলে, লাঙল হচ্ছে চাষ করার জন্য হচ্ছে আমরা লাঙল ব্যবহার করি, আর বইটা হচ্ছে নদীতে নৌকা চালানোর জন্য। এই যে বৈঠা এবং লাঙল, দেখো আমার হাতের স্পর্শ লেগে আছে তেমন বলছে, আমার হাতের স্পর্শ কোথায় লেগে আছে? সেই লাঙলে, সেই বৈঠায়। তাহলে দেশের সঙ্গে একজন মানুষের কতটা গভীর সুনিবিড় সম্পর্ক সেটা তিনি এখানে বোঝানোর চেষ্টা করেছেন। দেখো মাটিতে আমার গন্ধ, মাটিতে আমার গন্ধ, আমার গন্ধ মাটিতে আছে, মাটির গন্ধ আমি জানি, আমার যে একটা গন্ধ আছে সেটাও মাটি জানে। আমার শরীরে লেগে আছে এই স্নিগ্ধ মাটির সুবাস। এই স্নিগ্ধ মাটির সুবাস কার শরীরে লেগে আছে? কবির শরীরে। এই স্নিগ্ধ মাটির সুবাস যেন কবির শরীরে লেগে আছে। এই স্নিগ্ধ মাটির সুবাসকে কবি মায়াবী আকর্ষণের, গ্রাম বাংলার প্রতি মায়াবী আকর্ষণ হিসেবে তুলে ধরেছেন স্নিগ্ধ মাটির সুবাস। তাহলে স্নিগ্ধ মাটির সুবাসকে কবি কি হিসেবে আখ্যায়িত করেছেন? এই স্নিগ্ধ মাটির সুবাস গ্রাম বাংলার মায়াবী আকর্ষণ, গ্রাম বাংলার প্রতি যে একটা মায়াবী আকর্ষণ, সেই আকর্ষণকে কিন্তু তিনি স্নিগ্ধ মাটির সুবাস বলে আখ্যায়িত করেছেন। আমাকে বিশ্বাস করো, ওই বলতেছে আমাকে বিশ্বাস করো, আমি কোনো আগন্তুক নই। আমি কি নই? আগন্তুক নই। দুপাশের ধান ক্ষেত, সরু পথ, সামনে ধুধু নদীর কিনারা, আমার অস্তিত্বে গাঁথা। কবি বলতেছেন আমি এই উধাও নদীর মধ্যে এক অবুঝ বালক। কবি যেন দুপাশের ধান ক্ষেত, সরু রাস্তা, সামনে ধুধু নদীর কিনারা, তার অস্থিমজ্জায় যেন গেঁথে আছে সেই বাংলার মৃত্যুপর। কবি নিজেকে এই উধাও নদীর মুগ্ধ বালক হিসেবে তুলে ধরলেন। প্রিয় শিক্ষার্থীরা, এই কবিতায় কি আমরা আলোচনা করলাম, এই কবিতাটির মূল যে সুর, সেই সুরটি হচ্ছে জন্মভূমির সঙ্গে মানুষের গভীর ভাবে যে সম্পর্কিত, সেই সম্পর্কের বিষয়টি কবি সুন্দরভাবে তার সার অংশে তুলে ধরেছেন। যে আমি এই উধাও নদীর এক মুগ্ধ অবুঝ বালক। কবি বললেন যে দুপাশে ধান ক্ষেত, সরু পথ, রাস্তা, সেই সামনে ধুধু কিনারা, নদীর কিনারা, সেই কিনারা, এটাই হচ্ছে আমার অস্তিত্বে গাথা, আমার অস্থিমজ্জা হচ্ছে এই দেশ, এই মাটি, এই দেশের প্রকৃতি। আমি এই উধাও নদীর মুগ্ধ এক অবুঝ বালক। তিনি এই 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 নদীর, এই উধাও নদীর মুগ্ধ বালক হিসেবে তিনি যেন নিজেকে উপস্থাপন করলেন। তিনি এই কবিতার মধ্যে যে বিষয়টি এসেছে সেটি হচ্ছে অস্থিমজ্জায় গ্রথিত। কবির অস্তিত্বে, মানুষের অস্তিত্বে মাতৃভূমি, জন্মভূমি, মানুষের জীবনের সঙ্গে যে একটা নিবিড় ঘনিষ্ঠভাবে সম্পর্কিত, সেই বিষয়টি এই কবিতার মধ্যে খুবই সুন্দরভাবে
তুলে ধরেছেন। মায়াবী আকর্ষণের গ্রাম বাংলার যে মায়াবী আকর্ষণ, সেই আকর্ষণ তিনি বললেন স্নিগ্ধ মাটির সুবাস। সেই আকর্ষণকে তিনি কি বললেন? স্নিগ্ধ মাটির সুবাস। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আজকের এই কবি আহসান হাবিব রচিত আমি কোনো আগন্তুক নেই এই কবিতাটির মূল বিষয় তোমরা অনুধাবন করতে পেরেছ। মূল বিষয়টি হচ্ছে মাতৃভূমির সঙ্গে মার সঙ্গে যেমন নারীর টান আছে একজন সন্তানের, ঠিক মাতৃভূমির সঙ্গেও মানুষের ঠিক এরকম ভাবে ওতপ্রোত ভাবে একটা মাতৃভূমির সঙ্গে মানুষের একটা টান আছে, গভীর নিবিড় ভাবে সম্পর্কিত। এটা অস্বীকার করার মতো কোনো জায়গা নেই। তাহলে আমি আশা করি যে আজকের ক্লাসে অর্থাৎ এই কবিতা আলোচনার মধ্য দিয়ে তোমরা এই কবিতাটার মূল বিষয় সম্পর্কে অনুধাবন করতে পেরেছ। এবারে আমরা পরবর্তী বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে শব্দার্থ। আমরা এখন এই কবিতার কিছু গুরুত্বপূর্ণ কিছু শব্দার্থ নিয়ে আমরা আলোচনা করব। এখন আসমান। আসমান শব্দের অর্থ কি? আসমান শব্দের অর্থ হচ্ছে আকাশ। এই শব্দার্থগুলো আমাদের জানা থাকলে আমরা অনেক কিছুই বুঝতে পারবো, জানতে পারবো, শিখতে পারবো, অনেক কিছু আমরা বর্ণনা করতে পারবো। আসমান শব্দের অর্থ হচ্ছে আকাশ। সাক্ষী, শুধু সাক্ষী বললাম, কিন্তু সাক্ষীর অর্থ কি সেটা আমাদের জানতে হবে। কোনো কিছু নিজ চোখে দেখেছে এমন কেউ, তিনি হলেন একজন সাক্ষী। যেমন কবি কিন্তু সাক্ষী মেনেছেন কাকে? কবিকে যারা দেখেছে, কবি যাদেরকে দেখেছেন, কবিকে যারা দেখেছে, কবি যা দেখেছেন যাদের দেখেছেন তাদেরকে কিন্তু তিনি সাক্ষী মেনেছেন। কবি সাক্ষী মেনেছেন কাকে? আকাশের তারা। কবি সাক্ষী মেনেছেন কাকে? আকাশের তারা। কবিকে চেনে কারা? চিরচেনা স্বজন কারা? পদমালী, জমিলার মা, এরা হচ্ছে কবির চিরচেনা স্বজন। অর্থাৎ এই জনপদের মানুষের সঙ্গে তার একটা টান, পাখির সঙ্গে টান, তারপর হচ্ছে নদীর সঙ্গে টান, প্রকৃতির সঙ্গে টান। এই যে টান, এই টানটাই হচ্ছে এই কবিতার মূল বিষয়। মূল আলোচনায় হচ্ছে একটা দেশের সঙ্গে একটা মানুষের যে নিবিড় ভাবে সম্পর্কিত এই বিষয়টি। তাহলে সাক্ষী হচ্ছে কি? সাক্ষী হচ্ছে কোনো কিছু নিজ চোখে দেখেছে এমন কি। জমিন। জমিন শব্দের অর্থ কি? জমিন শব্দের অর্থ হচ্ছে ভূমি। নিশিরাইত। নিশিরাইত শব্দের অর্থ হচ্ছে কি? গভীর রাত। গভীর রাত এটি হচ্ছে গ্রাম অঞ্চলের প্রবাদ হিসেবে গভীর রাত হিসেবে ব্যবহার করা হয়। নিশিরাইতকে গ্রাম অঞ্চলে একটা প্রবাদ আছে, এই নিশিরাইত হচ্ছে গ্রাম অঞ্চলের প্রবাদ, হচ্ছে নিশিরাইত মানে গভীর রাত, প্রবাদ হিসেবে এটি ব্যবহার করা হয় নিশিরাইত। অভ্যাগত, আগন্তুক। অভ্যাগত শব্দের অর্থ হচ্ছে কি? আগন্তুক। জমিলার মা। জমিলার মা কি এখানে? জমিলার মা হচ্ছে অভাব শ্রেণীর প্রতিনিধি। জমিলার মা অভাব শ্রেণীর প্রতিনিধি। স্নিগ্ধ মাটির সুবাস, মাটির মিষ্টি গন্ধ। যে গন্ধ কার গায়ে লেগে আছে? কবির গায়ে লেগে আছে। কবির গায়ে গন্ধ লেগে আছে। কিসের গন্ধ? মিষ্টি মাটির গন্ধ কবির গায়ে লেগে আছে। অস্তিত্বে গাথা। অস্তিত্ব অর্থাৎ অস্থি এবং মজ্জায় গ্রথিত, মানে সমস্ত শরীরেই যেন গ্রথিত, সমস্ত অস্তিত্বেই যেন গ্রথিত। যে শিক্ষার্থীরা, এবার আমরা কবিতাটি আলোচনা করেছি, বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করেছি, কবিতার বিভিন্ন চরণের বিভিন্ন শব্দার্থ সম্পর্কে আলোচনা করেছি। এবারে আমরা মূল বিষয় সম্পর্কে আলোচনা করেছি। এবারে আমরা এই পাঠ পর্যালোচনা করব, যে আমরা এই পাঠ থেকে কি কি জানলাম। আজকের পাঠ থেকে আমরা কি কি জানলাম। কবিতাটি পড়ে এর মূল ভাব বিশ্লেষণ করতে পারলাম। অর্থাৎ কবিতাটি আমরা পড়েছি এবং এই কবিতার যে মূল বিষয় সেটি আমরা
কি করেছি, বিশ্লেষণ করতে পারলাম। কবিতার বিভিন্ন চরণের ব্যাখ্যা করতে পারলাম, কবিতার বিভিন্ন অংশ, চরণের অংশ আমরা ব্যাখ্যা করতে পারলাম। কবিতার বিভিন্ন শব্দের অর্থ এবং যে অর্থে ব্যবহৃত হয়েছে তা আমরা জানতে পেরেছি, জানতে পারলাম। তাহলে আমরা পর্যালোচনায় দেখলাম, কবিতা পড়ে এর মূল ভাব বিশ্লেষণ করতে পারলাম, কবিতার বিভিন্ন চরণের ব্যাখ্যা করতে পারলাম, কবিতার বিভিন্ন শব্দের অর্থ এবং যে অর্থে ব্যবহৃত হয়েছে তা আমরা জানতে পারলাম। এবারে এই বিষয়ে আমরা একটু মূল্যায়ন করে নেব। মূল্যায়নটি হচ্ছে এক কথায় এক বাক্যে উত্তর বলা। মূল্যায়নটা হচ্ছে কি, এক কথায় এক বাক্যে আমরা উত্তর বলা। এক, আমি কোনো আগন্তুক নই, কবিতার মূল ভাব কি? আমরা আলোচনা করেছি, মূল ভাব নিয়ে অনেকবার কথা বলেছি। হ্যাঁ, চেষ্টা করো। আমি কোনো আগন্তুক নই, কবিতার মূল ভাব, এক কথায় আমরা বলতে পারি মূল ভাব। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, বলো। জন্মভূমির সঙ্গে, হ্যাঁ, মানুষের জীবন গভীরভাবে, হ্যাঁ বলো, সম্পর্কিত। ইয়েস, ঠিক আছে, জন্মভূমির সঙ্গে মানুষের জীবন কি গভীরভাবে সম্পর্কিত। হ্যাঁ, ঠিক আছে। দুই, দুপাশে ধান ক্ষেত আমার অস্তিত্বে গাথা। দুপাশে ধান ক্ষেত আমার অস্তিত্বে গাথা। এখানে অস্তিত্বে গাথা দ্বারা কি বোঝানো হয়েছে? কি বোঝানো হয়েছে? অস্তিত্বে গাথা দ্বারা কি বোঝানো হয়েছে? হ্যাঁ, অস্তিত্বে গাথা দ্বারা, হ্যাঁ, অস্থি মজ্জায় গ্রথিত বোঝানো হয়েছে। অস্থি মজ্জায় গ্রথিত, অর্থাৎ সমস্ত অস্তিত্বেই যেন জড়িয়ে আছে। 3 নম্বর, অভ্যাগত শব্দের অর্থ আলোচনা করেছি। অভ্যাগত, হ্যাঁ, অভ্যাগত শব্দের অর্থ হচ্ছে আগন্তুক। ঠিক আছে, থ্যাংক ইউ। 4, লেগে আছে স্নিগ্ধ মাটির সুবাস। লেগে আছে স্নিগ্ধ মাটির সুবাস। এখানে স্নিগ্ধ মাটির সুবাস কোন অর্থে ব্যবহৃত হয়েছে? আবার বলছি, লেগে আছে স্নিগ্ধ মাটির সুবাস। এখানে স্নিগ্ধ মাটির সুবাস কোন অর্থে ব্যবহৃত হয়েছে? হ্যাঁ, মায়াবী আকর্ষণ ও গ্রাম বাংলার কি? গ্রাম বাংলার মায়াবী আকর্ষণ আর কি? গ্রাম বাংলার আকর্ষণ, মায়াবী আকর্ষণ, গ্রাম বাংলাকে বোঝানো হয়েছে। ঠিক আছে, ঠিক আছে, বলো বলো। গ্রাম বাংলার মায়াবী আকর্ষণ, গ্রাম বাংলাকে বুঝিয়েছেন। ঠিক আছে, ঠিক আছে, মায়াবী আকর্ষণ, মায়াবী আকর্ষণ গ্রাম বাংলার প্রতি যে একটা মায়াবী আকর্ষণ, সেই আকর্ষণকে তিনি মিষ্টি মাটির সুবাস বলে অর্থে ব্যবহৃত করেছেন। অনেক অনেক ধন্যবাদ তোমাদের প্রিয় শিক্ষার্থীরা। আশা করি আমাদের এই আলোচনা, তারপর হচ্ছে আমাদের এই পাঠ পর্যালোচনা এবং মূল্যায়নের মধ্য দিয়ে আমরা অনেকটুকু অগ্রসর হতে পেরেছি। আশা করি আজকের এই আলোচনার বিষয় মর্ম তোমরা ভালোভাবে উপলব্ধি করতে পেরেছ। আশা করি তোমরা নিজেরাই এখন কি করতে পারবে, বর্ণনা করতে পারবে, নিজেরা মূল্যায়ন করতে পারবে, এই আশাবাদ ব্যক্ত করে এবং আগামী ক্লাসের দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকো।